আসসালামু আলাইকুম। আমি শামীম আক্তার শিমু। আমার আলোচনার বিষয় হচ্ছে চ্যাপ্টার 5, চ্যাপ্টার নেম মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। তো প্রথমে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট কি? মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট হচ্ছে পেয়ার ওয়াইজ সিকোয়েন্স অ্যালাইনমেন্টের একটা এক্সটেন্ডেড ভার্সন। পেয়ার ওয়াইজ সিকোয়েন্স অ্যালাইনমেন্ট দুটি সিকোয়েন্সের মধ্যে মিল অমিল খুঁজে দেখতো, আর মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট হচ্ছে দুইয়ের বেশি সিকোয়েন্স নিয়ে কাজ করে। আর মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টের লক্ষ্য হচ্ছে দুইয়ের বেশি সিকোয়েন্সের মধ্যে বিবর্তনের সাথে কোন কোন স্থানগুলো অপরিবর্তিত আছে বা পরিবর্তিত হয়েছে তা নির্ণয় করা। পারপাসেস অ্যান্ড অ্যাডভান্টেজেস অফ মাল্টিপল সিকোয়েন্স অ্যান্ড অ্যালাইনমেন্ট। ফার্স্ট ওয়ান হচ্ছে আইডেন্টিফিকেশন অফ রিলেটেড সিকোয়েন্সেস। ডাটাবেস সিমিলারিটি সার্চের মাধ্যমে রিলেটেড সিকোয়েন্সগুলো ফাইন্ড আউট করা হয়। তারপর পেয়ার ওয়াইজ অ্যালাইনমেন্টকে একটি সিঙ্গেল অ্যালাইনমেন্টে রূপান্তর করা হয় যাতে ইভলিউশনারি রিলেশনশিপ নির্ণয় করা হয়। সেকেন্ড হচ্ছে বায়োলজিক্যাল ইনসাইট। পেয়ার ওয়াইজ সিকোয়েন্স অ্যালাইনমেন্টের তুলনায় মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টের মাধ্যমে বেশি বায়োলজিক্যাল ইনফরমেশন পাওয়া সম্ভব। আর হচ্ছে প্রোটিনের ইফেক্টিভ অ্যামিনো অ্যাসিড রেসিডিউ শনাক্ত করতে সাহায্য করে। কিছু অ্যাপ্লিকেশন হচ্ছে ফাইলোজেনেটিক অ্যানালাইসিস, প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন, প্রাইমার ডিজাইন। একাধিক রিলেটেড সিকোয়েন্সের উপর ভিত্তি করে ডিজেনারেট পিসিআর প্রাইমার ডিজাইন করতে সাহায্য করা হয়। পিসিআর এর জন্য প্রাইমার প্রয়োজন যা ডিএনএ নির্দিষ্ট একটি অংশকে এমপ্লিফাই করে। নাও চ্যালেঞ্জেস। ডাইনামিক প্রোগ্রামিং মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টের জন্য থিওরিটিক্যালি খুবই কার্যকর হলেও কম্পিউটেশনালি একটু এক্সপেন্সিভ। কারণ সিকোয়েন্স সংখ্যা বৃদ্ধির সাথে সাথে টাইম এবং মেমোরি রিকোয়ারমেন্ট এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি পায়। মানে খুব কম সংখ্যক সিকোয়েন্স সংখ্যা বৃদ্ধির ফলে টাইম আর মেমোরি রিকোয়ারমেন্ট খুব বেশি বৃদ্ধি পায়। তাই 10টির বেশি সিকোয়েন্স ডাটাবেসের ক্ষেত্রে ডাইনামিক প্রোগ্রামিং খুব একটা কার্যকর হয় না বলেই ধরে নেওয়া হয়। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের জন্য ইউজ করা হয় হিউরিস্টিক মেথড। হিউরিস্টিক মেথড কী করে? ডাইনামিক প্রোগ্রামিংয়ের যে কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি থাকে তা একটু কমিয়ে আনে। যদিও হিউরিস্টিক মেথড নিখুঁত বা অ্যাকিউরেট অ্যালাইনমেন্ট না দেওয়ার কোনো গ্যারান্টি দেয় না, কিন্তু খুব দ্রুত একটি কার্যকর ফলাফল দিতে সক্ষম। দেন হচ্ছে স্কোরিং ফাংশন। স্কোরিং ফাংশন হচ্ছে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টের ক্ষেত্রে কোন কোন অ্যালাইনমেন্ট কতটা ইফেক্টিভ তা খুঁজে পেতে সাহায্য করে। পরের স্লাইডের মাধ্যমে আমরা দেখব কিভাবে স্কোরিং ফাংশন নির্ণয় করতে হয়। স্কোরিং ফাংশনে সবসময় প্রত্যেকটা কলাম নিয়ে কাজ করা হয়। প্রত্যেকটা কলামের অল পসিবল পেয়ারের প্রথমে স্কোর বের করা হয় একটা নির্দিষ্ট সাবস্টিটিউশন ম্যাট্রিক্সের মাধ্যমে। এইখানে ব্লসম 62 ম্যাট্রিক্স ইউজ করা হয়েছে। এর মধ্যে মান হচ্ছে ব্লসম 62 অনুসারে এন এর পেয়ার ওয়াইজ ভ্যালু হচ্ছে 6, এর পেয়ার ওয়াইজ ভ্যালু হচ্ছে 0, আবার এর পেয়ার ওয়াইজ ভ্যালুও 0। তো সবগুলোকে সাম আপ করলে হয় 6। এই অনুরূপভাবে এই কলাম যখন আমি এরকম সাম আপ করবো তখন 1 হবে, এই কলাম যখন করবো তখন -2 হবে। এইভাবে সবগুলোকে যোগ করলেই 5। এভাবে সাম অফ পেয়ার ক্যালকুলেট করা হয়। তারপর হচ্ছে এক্সহস্টিভ অ্যালগোরিদম হচ্ছে যতগুলো পসিবল অ্যালাইনমেন্ট সম্ভব সবগুলো অ্যালাইনমেন্টকে ইভালুয়েট করে সিগনিফিকেন্ট অ্যালাইনমেন্ট নির্ণয় করা হয়। যেমন এই অ্যালগরিদমে এই অ্যালগরিদমটা অনেকটা ডাইনামিক প্রোগ্রামিং এর মতো। যতগুলো অল পসিবল সিকোয়েন্সের অ্যালাইনমেন্ট করে, তারপর এর মধ্যে থেকে সিগনিফিকেন্ট অ্যালাইনমেন্টগুলো ফাইন্ড আউট করা হয়। আর এখানে মাল্টি ডাইমেনশনাল ম্যাট্রিক্স লাগে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টের জন্য। যদি 3টা সিকোয়েন্স থাকে তাহলে এখানে থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স ইউজ করতে হয় সিকোয়েন্সগুলোকে স্টোর করে রাখার জন্য। তেমনি n সিকোয়েন্সের জন্য n ডাইমেনশনাল ম্যাট্রিক্স প্রয়োজন। আর এখানে
হাইয়েস্ট স্কোরে, তো হাইয়েস্ট যে স্কোরের অপটিমাল পাথ বের করার জন্য, অপটিমাল অ্যালাইনমেন্ট পাথ বের করার জন্য ব্যাক ট্র্যাকিং ইউজ করা হয়। লিমিটেশন হচ্ছে এর কম্পিউটেশনাল টাইম আর হচ্ছে মেমোরি রিকোয়ারমেন্ট অনেক বেশি বৃদ্ধি পায়, এক্সপোনেনশিয়াল হারে বৃদ্ধি পায় নাম্বার অফ সিকোয়েন্সের সাথে। আর এটা হচ্ছে এই এই ডাইনামিক প্রোগ্রামিং অথবা এক্সস্টিভ অ্যালগোরিদমসটা হচ্ছে 10টার কম সিকোয়েন্স সমৃদ্ধ ডাটা সেটের জন্য খুব ভালো কাজ করে। এর থেকে বেশি হলে আর ভালো কাজ করতে অসম্ভব হয়ে দাঁড়ায়। যেমন যদি সিকোয়েন্স সংখ্যা 10টি হয়, তাহলে অ্যালাইনমেন্ট সংখ্যা এত বেশি হয়ে যায় যে সাধারণ কম্পিউটারের মাধ্যমে অ্যালাইনমেন্ট স্কোর গণনা করতে অনেক বেশি সময় লেগে যায়। এরপরে আমরা দেখব কয়েকটি এক্সহস্টিভ মেথডের উদাহরণ। ফার্স্ট ওয়ান হচ্ছে, প্রথমটা হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকোয়ার অ্যালাইনমেন্ট। এটি হচ্ছে একটা ওয়েব বেসড প্রোগ্রাম। এটাকে বলা হয় আবার সেমি এক্সহস্টিভ, মানে কিছু কিছু কম্পিউটেশনাল স্টেপ কমানো হয় হিউরিস্টিক পদ্ধতির মাধ্যমে। এই ডিভাইড অ্যান্ড কনকোয়ার মেথোডোলজির মধ্যে প্রথমে লোকাল সিমিলারিটিস বের করা হয়। লোকাল সিমিলারিটিসের উপর ভিত্তি করে সিকোয়েন্সগুলোকে ছোট ছোট অংশে ভাগ করা হয় যতক্ষণ না পর্যন্ত একটা নির্দিষ্ট যথেষ্ট পরিমাণ ছোট হয়, মানে একটা প্রিডিফাইন্ড লেন্থ থ্রেশহোল্ডের আন্ডারে যতক্ষণ না পর্যন্ত চলে আসে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ছোট ছোট অংশে ভাগ করা হয়। তারপর ছোট অংশগুলোর উপর ভিত্তি করে অ্যালাইনমেন্ট করা হয়, কারণ ডাইনামিক প্রোগ্রামিং ছোট সিকোয়েন্সের ক্ষেত্রে ভালো কাজ করে। তারপর সেই ছোট সিকোয়েন্সগুলোকে পরে যুক্ত করে, একটার পর একটা যুক্ত করে পুরো অ্যালাইনমেন্ট তৈরি করা হয়। তারপর হচ্ছে সেকেন্ড একটা হচ্ছে হিউরিস্টিকের অপটিমাইজেশন, আর হচ্ছে ফাস্ট ডিসিএ, মানে ফাস্ট ডাইনামিক ডিভাইড অ্যান্ড কনকোয়ার অ্যালাইনমেন্ট। এখানেও হচ্ছে যে হিউরিস্টিক মেথড ব্যবহার করে বিভিন্ন অপটিমাল কাটিং পয়েন্ট তৈরি করা হয় ওই সিকোয়েন্সটাকে ছোট ছোট অংশে বিভক্ত করার ক্ষেত্রে। আর আর এখানে হচ্ছে অনেকগুলো, যেহেতু হিউরিস্টিক মেথডে ব্যবহার করার মাধ্যমে সিকোয়েন্সগুলোকে ছোট ছোট অংশে ভাগ করা হয়, তাই অনেকগুলো সিকোয়েন্স এখানে খুব ভালোভাবেই হ্যান্ডেল করা সম্ভব। আর ডিভাইড অ্যান্ড কনকোয়ার অ্যালাইনমেন্টের কতগুলো রিকোয়ারমেন্ট আছে, আবার লিমিটেশন আছে। রিকোয়ারমেন্টের মধ্যে হচ্ছে গ্লোবাল অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করে, একটা একটা সিকোয়েন্সের গ্লোবাল অ্যালাইনমেন্ট করে, এবং এর জন্য গ্লোবাল অ্যালাইনমেন্ট যেহেতু করে, তাই একই দৈর্ঘ্যের সিকোয়েন্সের জন্য প্রযোজ্য। ভিন্ন ভিন্ন সিকোয়েন্স অথবা বেশি লম্বা সিকোয়েন্সের জন্য এই পদ্ধতি তেমন ভালো কাজ করে না। হিউরিস্টিক অ্যালগোরিদম হচ্ছে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টের আরেকটি আরেকটি পদ্ধতি। এটা হচ্ছে এক্সহস্টিভ মেথডের অল্টারনেটিভ, আর এটাকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রগ্রেসিভ অ্যালাইনমেন্ট, ইটারেটিভ অ্যালাইনমেন্ট, ব্লক বেসড অ্যালাইনমেন্ট। প্রগ্রেসিভ অ্যালাইনমেন্ট মেথড প্রোগ্রেসিভ অ্যালাইনমেন্ট মেথডটা হচ্ছে একটা স্টেপ ওয়াইজ প্রসেস, যেটা হচ্ছে মাল্টি স্টেপ প্রসেসের উপর ভিত্তি করে করা হয়। যেমন এটার ধাপগুলো নিয়ে যদি বলা হয়, তাহলে প্রথমে এটা হচ্ছে পেয়ার ওয়াইজ অ্যালাইনমেন্ট করে। এই যতগুলো সিকোয়েন্স আছে সবগুলো সিকোয়েন্স পেয়ারকে সে নিডল ওয়ান্স গ্লোবাল অ্যালাইনমেন্টের উপর ভিত্তি করে অ্যালাইনমেন্ট করে। তারপর হচ্ছে একটা নির্দিষ্ট সাবস্টিটিউশন ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে সিমিলারিটি স্কোরগুলো স্টোর করে রাখা হয়। ওই সিমিলারিটি স্কোরের উপর ভিত্তি করে একটা ডিস্টেন্স ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করা হয়। তারপর ওই ডিস্টেন্স ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে নেইবার জয়নিং মেথড ইউজ করে একটা ফাইলোজেনেটিক ট্রি কনস্ট্রাক্ট করা হয়। তারপর ওই ফাইলোজেনেটিক ট্রিটাই একটা গাইড ট্রি হিসেবে ইউজ করা হয়, যেটা হচ্ছে একটা ইভলিউশনারি রিলেশনশিপ দেখায়, মানে কোন সিকোয়েন্সের খুবই কাছাকাছি তা প্রদর্শন করে। তারপর হচ্ছে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট নিডল ওয়ান্স অ্যালগোরিদমের মাধ্যমে গাইড ট্রি অনুসারে যেই দুইটা সিকোয়েন্স খুবই কাছাকাছি থাকে অথবা ক্লোজলি রিলেটেড সিকোয়েন্সকে নিডল ওয়ান্স অ্যালগোরিদমের মাধ্যমে রিঅ্যালাইন করা হয়। রিঅ্যালাইন করে এই দুইটা সিকোয়েন্সের অ্যালাইনমেন্ট একটা কনসেনসাস সিকোয়েন্সে কনভার্ট করা হয়। তারপর নেক্সট যে ক্লোজেস্ট সিকোয়েন্স আছে তাকে আবার ডাইনামিক প্রোগ্রামিংয়ের মাধ্যমে ওই ফার্স্ট কনসেনসাস সিকোয়েন্সের সাথে অ্যাড করা হয়। এইভাবে প্রসেসটা চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত সবগুলো সিকোয়েন্স অ্যালাইন হয়ে যায়। এবার এবার প্রোগ্রেসিভ অ্যালাইনমেন্ট প্রোগ্রামের একটা টুল, ওয়াইডলি ইউজড একটা টুল হচ্ছে ক্লাস্টাল।
ক্লাস্টারে দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে ক্লাস্টার ডব্লিউ, একটা হচ্ছে ক্লাস্টার এক্স। ক্লাস্টার ডব্লিউটা হচ্ছে টেক্সট বেসড ইন্টারফেস, এটা কমান্ড লাইনে কাজ করতে হয়, এটা নিয়ে কমান্ড লাইনে কাজ করতে হয়। ক্লাস্টার এক্স হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারফেস, এটা উইন্ডোজে ইউজ করা যায়, আর এর আউটপুটগুলো হচ্ছে গ্রাফিক্যালি প্রদর্শন করে। তারপর কি ফিচার্স অফ ক্লাস্টার। ক্লাস্টার হচ্ছে ফ্লেক্সিবল সাবস্টিটিউশন ম্যাট্রিক্স, ইভ্যালুয়েশনারি ডিস্টেন্সের উপর ভিত্তি করে আমার এটা ফ্লেক্সিবল সাবস্টিটিউশন ম্যাট্রিক্স ইউজ করা যায়। যেমন ক্লোজলি রিলেটেড সিকোয়েন্সের ক্ষেত্রে ব্লসম 62 অ্যান্ড প্যাম 120 ম্যাট্রিক্স ইউজ করা হয়। আর ডাইভারজেন্ট বা বেশি মিল নেই এমন সিকোয়েন্সের ক্ষেত্রে ব্লসম 45 অ্যান্ড প্যাম 250 সাবস্টিটিউশন ম্যাট্রিক্স ইউজ করা হয়। অ্যাডজাস্টেবল গ্যাপ পেনাল্টিস মানে কনজার্ভ রিজিয়ন বা সংরক্ষিত একটা স্থানের রিজিয়নের কাছাকাছি হলে একরকম পেনাল্টি হয়, দূরে থাকলে একরকম গ্যাপ পেনাল্টি হয়, মানে কাছাকাছি থাকলে একটু মোর পেনাল্টি হয়, দূরে থাকলে গ্যাপটা কনজার্ভ রিজিয়ন থেকে একটু দূরে হলে একটু কম পেনাল্টি দেওয়া হয়। তারপর হচ্ছে একটি 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 গ্যাপের পরে যদি আরেকটি গ্যাপ থাকে, মানে কনজিকিউটিভ যদি গ্যাপগুলি থাকে, তখন তাদের জন্য যে পেনাল্টি দেওয়া হয় তা একটি পেনাল্টি থেকে একটি গ্যাপের পেনাল্টি থেকে অনেক বেশি ধরা হয়। তারপর ওয়েটিং স্কিম ফর ডাইভারজেন্ট সিকোয়েন্সেস। তারপর হাই সিমিলারিটি থাকে, মানে বেশি মিল আছে, তারপর একটি সিকোয়েন্সের মধ্যে বারবার কোনো একটা রেসিডিউ যদি আসে, তখন ওই রেসিডিউর ইনফ্লুয়েন্স কমিয়ে দেওয়া হয়। আর যে সকল রেসিডিউগুলো খুবই রেয়ার পরিমাণে থাকে তাদেরকে আর কি বেশি এম্পাসাইজ করা হয়। তারপর এখানে একটা উদাহরণ গ্রাফিক্যালি একটা পুরো ওভারভিউ দেওয়া হয়েছে কিভাবে ক্লাস্টার কাজ করে। এখানে ABCD 5টা সিকোয়েন্স দেওয়া আছে। এখন ABCD এর 5টা সিকোয়েন্স থেকে একটা ডিস্টেন্স ম্যাট্রিক্স ক্রিয়েট করা হয়েছে। এই ডিস্টেন্স ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে একটা গাইড ট্রি ক্রিয়েট করা হয়। গাইড ট্রি যেমন এ আর বি এর সবচেয়ে ইভলিউশনারি ডিস্টেন্স হচ্ছে 11, তার মানে কি এ আর বি হচ্ছে সবচেয়ে কাছাকাছি, এজন্য এ আর বি কে একসাথে করে রাখা হয়েছে। আর সি আর ডি এর সবচেয়ে কাছাকাছি হচ্ছে ক্লোজেস্ট পেয়ার, সি আর ডি হচ্ছে সবচেয়ে ক্লোজেস্ট পেয়ার, এখানেও হচ্ছে 9, এই জন্য সি আর ডি কে হচ্ছে একসাথে কাছাকাছি রাখা হয়েছে। এইভাবে একটা গাইড ট্রি ক্রিয়েট করা হয়। তারপর তারপর ডাইনামিক প্রোগ্রামিং এর মাধ্যমে এ বি এবং সিডি কে সেপারেটলি অ্যালাইন করা হয়। তারপর সিডি কে এবং এ বি কে কনসেনসাস সিকোয়েন্সে কনভার্ট করা হয়। তারপর এ এবং বি কে একত্রে করে একটা নতুন কনসেনসাস সিকোয়েন্স তৈরি করা হয়। তারপরে ই কে তার সাথে আবার ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করে অ্যালাইন করা হয়। এভাবে একটা অ্যালাইনমেন্ট কমপ্লিট করা হয়। অ্যাডভান্টেজেস অ্যান্ড লিমিটেশনস অফ প্রোগ্রেসিভ অ্যালাইনমেন্ট হচ্ছে এক্সস্টিভ অ্যালাইনমেন্ট থেকে খুবই ফাস্টার কাজ করে এবং কম্পিউটেশনালি ইফিসিয়েন্টও। তারপর এটা হচ্ছে ইভলিউশনারি ডিস্টেন্সের জন্য কার্যকরী হয় এমন গ্লোবাল অ্যালাইনমেন্ট তৈরি করে। লিমিটেশন হচ্ছে এখানে যে গাইড ট্রিটা হয় তা অনেক সময় ফাইলোজেনেটিক ট্রি অপেক্ষা নিখুঁত নাও হতে পারে গাইড ট্রির জন্য। তারপর আবার আরেকটা হচ্ছে ইয়ার্স ইন আর্লি অ্যালাইনমেন্ট, মানে প্রোগ্রেসিভ অ্যালাইনমেন্টের মধ্যে প্রথমে দুইটি সিকোয়েন্স নিয়ে কাজ করা হয়, প্রথমে দুইটি সিকোয়েন্সের অ্যালাইনমেন্ট করা হয়, তারপর পরে আর থার্ড আর একটা সিকোয়েন্সকে ওই প্রথম দুইটি সিকোয়েন্সের অ্যালাইনমেন্টের সাথে অ্যাড করা হয়। প্রথম দুইটি সিকোয়েন্সের অ্যালাইনমেন্টের ক্ষেত্রে যদি কোনো ইরর হয়, তাহলে এই ইরোটা পরবর্তী স্টেপ সমূহে থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর ড্রব্যাকস অফ দ্য প্রোপাগেশন অ্যালাইনমেন্ট মেথড। গ্লোবাল অ্যালাইনমেন্ট লিমিটেশন, কারণ গ্লোবাল অ্যালাইনমেন্ট যেহেতু আমি ইউজ করতেছি, গ্লোবাল অ্যালাইনমেন্ট হয় সেম লেন্থের সিকোয়েন্সের জন্য খুবই কার্যকরী হয়, কিন্তু ডিফারেন্ট লেন্থের জন্য গ্লোবাল অ্যালাইনমেন্ট তেমন কার্যকরী হয় না। আবার লং গ্যাপও গ্লোবাল অ্যালাইনমেন্টে ইউজ করা যায় না গ্যাপ পেনাল্টির জন্য। এক্ষেত্রে হয় কি অ্যাকিউরেসি রিডিউস হওয়ার সম্ভাবনা থাকে। আর এটা হচ্ছে গ্রিডি নেচার, কারণ এখানে এখানে কি করে ফার্স্ট ধাপে প্রথম ধাপে যে ভুলটা থাকে সে ভুলটা পরবর্তী ধাপগুলোতে থেকে যায়, কারণ এখানে প্রথম ধাপে যেই অ্যালাইনমেন্ট হয় তাকে তার উপর খুবই গুরুত্ব দেওয়া হয়, এই অ্যালাইনমেন্টের উপর ভিত্তি করে পরের অ্যালাইনমেন্টগুলো করা হয়। তারপর সিকোয়েন্স এডিশন অর্ডার, যেহেতু দুটি সিকোয়েন্সকে আমি প্রথমে অ্যালাইন করলাম, তারপর তৃতীয় একটা সিকোয়েন্সকে আমি অ্যালাইন করলাম, হতে পারে যে তৃতীয় সিকোয়েন্সটা অ্যালাইন না করে ABCDE 5টা সিকোয়েন্স আছে, আমি প্রথমে AB কে অ্যালাইন করলাম, করার পরে আমি একটা সিকোয়েন্স পাইলাম, এরপরে আমি C কে অ্যালাইন করলাম,
এভাবেও করতে পারি, অথবা এ আর বি কে আমি অ্যালাইন করার পরে সি কে অ্যালাইন না করে আমি ডি কে অ্যালাইন করলাম। তো এভাবে এই অর্ডারের সিকোয়েন্স যে আমি অ্যালাইন করতেছি, এই অর্ডারটার জন্য একটা সমস্যা হতে পারে। মানে একই সংখ্যক একই রকম সিকোয়েন্সের জন্য কতগুলো অনেকগুলো অ্যালাইনমেন্ট পাওয়া সম্ভব। সলিউশন টু ড্রব্যাকস অ্যান্ড অ্যাডভান্সড ম্যাথোডোলজি, অ্যাডভান্স অ্যালগোরিদম। একটা হচ্ছে টি কফি, মানে ট্রি বেসড কনসিস্টেন্সি অবজেক্টিভ ফাংশন ফর অ্যালাইনমেন্ট ইভালুয়েশন। এখানে গ্লোবাল অ্যালাইনমেন্ট এবং লোকাল অ্যালাইনমেন্ট দুইটাই ইউজ করা হয়। তারপর একটা কনসিস্টেন্সি স্কোর ক্যালকুলেট করার জন্য একটা লাইব্রেরি ক্রিয়েট করা হয়। তারপর লাইব্রেরি এক্সটেনশন প্রসেসের মাধ্যমে, তারপর লাইব্রেরি এক্সটেনশন প্রসেস করার জন্য অ্যালাইনমেন্ট করা হয়। তারপর একটা গাইড ট্রি ক্রিয়েট করা হয়, পেয়ার ওয়াইজ অ্যালাইনমেন্টের ভিত্তিতে একটা গাইড ট্রি তৈরি করা হয়। তারপর অ্যাডভান্টেজেস হচ্ছে সাব অপটিমাল প্রবলেম অ্যাভয়েড করা হয়, কারণ এখানে প্রথম ধাপে যেই ইরোরটা হয় তা পরের ধাপগুলোতে না থাকতেও পারে, আবার না থাকার সম্ভাবনাই খুব বেশি। তারপর আউট পারফর্মস ফর ক্লাস্টার ফর মোডালিটি ডাইভারজেন্ট সিকোয়েন্সেস, মানে ডাইভারজেন্ট সিকোয়েন্স মানে খুবই কম মিল আছে এমন সিকোয়েন্সের ক্ষেত্রে এই পদ্ধতি মানে টি কপি খুবই ভালো কাজ করে। আর এটা হচ্ছে গ্রাফিক্যাল আউটপুট দেখায়, যার মাধ্যমে খুবই সহজে অ্যালাইনমেন্টগুলো বোঝা যায়। তারপর ড্রব্যাক হচ্ছে স্লোয়ার দেন ক্লাস্টার থেকে সে স্লোয়ার, কারণ এই মেথডের কমপ্লেক্সিটি খুবই বেশি হয়, কারণ এখানে একটা আলাদা জিনিস কনসিস্টেন্সি স্কোর ক্যালকুলেট করা লাগে, এই জন্য এটা অবশ্যই ক্লাস্টার থেকে স্লোয়ারই হবে। ডিবি ক্লাস্টার, এখানেও বলা হয় কি লোকাল আর গ্লোবাল অ্যালাইনমেন্টের সাথে একসাথে নিয়ে কাজ করা হয়। প্রথমে ব্লাস্টেড ফিচার্স এর সার্চের মাধ্যমে কনজার্ভড রিজিয়ন বা অ্যাঙ্কর পয়েন্ট বের করা হয়। অ্যাঙ্কর পয়েন্ট বলতে বোঝায় ওই সকল পয়েন্ট একটা সিকোয়েন্সের ওই পয়েন্ট যেখানে সবচেয়ে বেশি মিল পাওয়া যায় আর কি, এইটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তারপর হচ্ছে ইরর কমানোর জন্য একটা ওয়েটেড গ্লোবাল অ্যালাইনমেন্ট ইউজ করা হয়, ওয়েটেড গ্লোবাল অ্যালাইনমেন্ট ইউজ করা হয় ইরর কমানোর জন্য। তারপর হচ্ছে নর্মালাইজড মাল্টিপল সিকোয়েন্স মানে ডিস্টেন্স ইউজ করে অ্যালাইনমেন্টগুলোকে ইভালুয়েট করা হয়, যাতে যাতে করে করা হয় আনরিলেটেড সিকোয়েন্সগুলোকে রিমুভ করা যায়। তারপর এটার ডিবি ক্লাস্টারের অ্যাডভান্টেজেস হচ্ছে লং গ্যাপ মানে ইনসারশন ডিলিশন এক্সটেনশনের ক্ষেত্রেও সে অনেক ভালো কাজ করতে পারে, আর ক্লাস্টারের থেকে অনেক ভালো অ্যাকিউরেট রেজাল্টও দিতে পারে। পোয়া, পার্শিয়াল অর্ডার অ্যালাইনমেন্টস এই 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 মেথড গাইডটির উপর নির্ভর করে না, সে করে কি পার্শিয়াল অর্ডার গ্রাফ ক্রিয়েট করে। এখানে এখানে প্রত্যেকটা সিকোয়েন্সকে স্মিথ ওয়াটারম্যান অ্যালগোরিদম ইউজ করে অ্যালাইন করা হয়। স্মিথ ওয়াটারম্যান অ্যালগোরিদম মানে লোকাল অ্যালাইনমেন্টের উপর বেশি প্রাধান্য দেওয়া হয়। আর এর অ্যাডভান্টেজ হচ্ছে সে ক্লাস্টার থেকেও ফাস্টার কাজ করে, আর হচ্ছে অ্যালাইনমেন্ট মোর অ্যাকিউরেট অ্যালাইনমেন্ট আর কি সে দিতে পারে। পারফরমেন্স বলতে বোঝায় বলা হয় একটা স্ট্যান্ডার্ড পিসি 4 ঘন্টায় 5000 সিকোয়েন্সের অ্যালাইনমেন্ট করতে পারে। এখানে হচ্ছে একটা ওভারভিউ দেওয়া হয়েছে পোয়ার পার্শিয়াল অর্ডার অ্যালগোরিদমে। দুটি সিকোয়েন্স, এটা হচ্ছে ফার্স্ট সিকোয়েন্স, এটা হচ্ছে সেকেন্ড সিকোয়েন্স। এর মধ্যে স্মিথ ওয়াটারম্যান অ্যালগোরিদমের মাধ্যমে আমি অ্যালাইনমেন্ট করলাম, তারপরে একটা গ্রাফ প্রোফাইল ক্রিয়েট করা হয়। এখানে মিল আছে, তার মানে একটা নোট ক্রিয়েট করা হয়, দুইটা নোট ক্রিয়েট করার পরিবর্তে একটা নোট ক্রিয়েট করা হয়। তারপর এখানে কোনো মিল পাওয়া যায় নাই, তাই এখানে আলাদা আলাদা নোট ক্রিয়েট করা হয়, মানে আলাদা প্রোফাইল ক্রিয়েট করা হইতেছে আর কি। তারপর মিল আছে, তো একটা নোট ক্রিয়েট করা হয়, এইভাবে করে গ্রাফ প্রোফাইলটা ক্রিয়েট করা হয়। প্রালাইন, এটা হচ্ছে একটা ওয়েব বেসড প্রোগ্রেসিভ অ্যালাইনমেন্ট টুল। এখানে হচ্ছে প্রোগ্রেসিভ সিকোয়েন্স ইটারেটিভ ব্লাস্ট মানে পিএসআই ব্লাস্ট ইউজ করে একটা প্রোফাইল ক্রিয়েট করা হয়। তারপর ওই প্রোফাইলগুলোকে অ্যালাইন করা হয় কিসের ভিত্তিতে, প্রোফাইল স্কোরের উপর ভিত্তি করে নিয়ারেস্ট নেইবারগুলোকে অ্যালাইন করা হয়। তারপর এখানে প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচারের ইনফরমেশন নিয়ে কাজ করা হয় অ্যাকিউরেন্সি ইমপ্রুভ করার জন্য। আর অ্যাডভান্টেজ বলতে বোঝায়, অ্যাডভান্টেজ হচ্ছে
এটা হচ্ছে ডিস্টেন্সলি রিলেটেড, মানে খুবই কম মিল আছে এমন সিকোয়েন্সের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। আর হচ্ছে মোস্ট অ্যাকিউরেট অ্যালাইনমেন্ট প্রোগ্রাম অ্যাভেলেবেল, মানে খুবই অ্যাকিউরেট অ্যালাইনমেন্ট ক্রিয়েট করতে সাহায্য করে। আর ড্রব্যাক হচ্ছে এটা এক্সট্রিমলি স্লো ডিউ টু দ্য অ্যালগোরিদম কমপ্লেক্সিটি। কারণ এখানে এখানে পিএসআই ব্লাস্টের মাধ্যমে প্রত্যেকটা সিকোয়েন্সের ইনপুট সিকোয়েন্সের জন্য প্রোফাইল ক্রিয়েট করা হয়, তার জন্য এর জন্য একটু কম্পিউটেশনাল স্পিড একটু কমে যায়, তার জন্য এটা একটু এক্সট্রিমলি স্লো হয়ে দাঁড়ায়। ইটারেটিভ অ্যালগোরিদম অ্যালাইনমেন্ট। ইটারেটিভ অ্যালাইনমেন্ট হচ্ছে এমন একটা প্রসেস যেখানে প্রথমে একটা সাব অপটিমাল সলিউশনকে ইমপ্রুভ করার চেষ্টা করা হয়। প্রথমে একটা ইনিশিয়াল একটা সাব অপটিমাল সলিউশন নেওয়া হয়, তারপর তাকে বারবার বারবার ইটারেটিভলি ইমপ্রুভ করতে চায় আর কি, যতক্ষণ না পর্যন্ত এমন একটা সিচুয়েশনে যায় আর কোনো ইমপ্রুভ করা যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তাকে ইমপ্রুভ করতে থাকে। অ্যাডভান্টেজ হচ্ছে এখানে গ্রিডি প্রসেসের যে গ্রিডি প্রবলেমের যে একটা প্রবলেম থেকে যায়, তা হচ্ছে সে দূর করা যায় আর কি। যেমন এখানে যেহেতু প্রথম ধাপে কোনো ইরর হলে এই ইররটাকে সেকেন্ড ধাপে ওই ইররটাকে ইমপ্রুভ করার চেষ্টা করা হয়, তার জন্য প্রথম ধাপে যে ইরর হয় তার পরের ধাপগুলোতে আর থাকার সম্ভাবনা তেমন থাকে না। লিমিটেশন হচ্ছে এটা হিউরিস্টিক ইন নেচার। সো যেহেতু এটা হিউরিস্টিক, তাই সে অপটিমাল অ্যালাইনমেন্ট দিবে এমন কোনো গ্যারান্টি সে দিতে পারে না। পিআরআরএন এ হচ্ছে ইটারেটিভ মেথডের একটা এক্সাম্পল। এটা হচ্ছে একটা ওয়েব বেসড প্রোগ্রাম, এখানে আছে ডাবল নেস্টেড ইটারেটিভ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে। ডাবল স্টেট ইটারেটিভ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে দুইটা ধাপ, একটা হচ্ছে আউটার ইটারেশন আর একটা হচ্ছে ইনার ইটারেশন। আউটার ইটারেশনে হয় কি, ইনিশিয়াল র্যান্ডম অ্যালাইনমেন্ট করা হয়, তারপর একটা ট্রি ক্রিয়েট করা হয়। এই ট্রিটার ওইখানে গাইড ট্রির মতো না, ডিস্টেন্স ইভলিউশনের ডিস্টেন্সের উপর ভিত্তি করে ট্রিটা করা হয় না, এটা হচ্ছে আনওয়েটেড পেয়ার গ্রুপ মেথড ইউজ করে করা হয় এরিথমেটিক মিনের উপর ভিত্তি করে। এটাকে বলা হয় ইউপিজিএমএ ট্রি। তারপর ইনার ইটারেশনের মধ্যে কি হয়, এই যে সিকোয়েন্সগুলো আছে সিকোয়েন্সগুলোকে দুটি র্যান্ডম গ্রুপে ভাগ করা হয়। তারপর ভাগ করার পরে প্রত্যেকটা গ্রুপের র্যান্ডমলি অ্যালাইনমেন্ট করা হয়। তারপর ওই দুইটা গ্রুপকে অ্যালাইন করা হয় গ্লোবাল ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করে। তারপর তারপর এই সাইকেলগুলোকে বারবার রিপিট করা হয় যতক্ষণ না পর্যন্ত সাম অফ পেয়ারের স্কোয়ার্স আর না বাড়ে, নো লঙ্গার ইনক্রিজেস। এটাও একই কথা। এখানে হচ্ছে প্রসেস অফ পিআরআরএন, এই যে আউটার ইটারেশনে হচ্ছে একটা র্যান্ডম অ্যালাইনমেন্ট করানো হয়, একটা ইউপিজিএমএ ট্রি ইউজ করা হয়, আর অ্যালাইনমেন্টকে অপটিমাইজ করার জন্য ওয়েট অ্যাপ্লাই করা হয়। ইনার ইটারেশনে হচ্ছে দুইটা গ্রুপ ক্রিয়েট করা হয়, তারপর দুইটা গ্রুপের মধ্যে র্যান্ডমলি অ্যালাইনমেন্ট করা হয়। তারপর হচ্ছে ফিক্স অ্যালাইনমেন্ট পজিশনস অ্যালাইন গ্রুপ টুগেদার্স। তারপর যতক্ষণ না পর্যন্ত সাম অফ পেয়ারের স্কোর স্ট্যাবিলাইজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে রিপিট করা হয় রিপিটেড অপটিমাইজেশন। তারপর হচ্ছে নিউ তারপর প্রত্যেকটা ইনার ইটারেশনের যে সাইকেলের লাস্টে যে নতুন অ্যালাইনমেন্ট পাওয়া যায়, ওই অ্যালাইনমেন্টের উপর ভিত্তি করে নতুন একটা ইউপিজিএমএ ট্রি ক্রিয়েট করা হয়। তারপর ওই ট্রি ক্রিয়েট করা হয়, তারপর এখানে আবার ওয়েটটাকে রিঅ্যাপ্লাই করা হয়, যাতে প্রসেসটা কন্টিনিউ করার জন্য আবার রিঅ্যাপ্লাই করা হয়। ততক্ষণ পর্যন্ত এই প্রসেস চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত আমি ফার্দার ইমপ্রুভমেন্ট পাচ্ছি। এখানে হচ্ছে গ্রাফিক্যালি দেখানো, মানে ওভারভিউ দেখানো হয়েছে পিআরআরএন কীভাবে কাজ করে। এই প্রসেসগুলোকে থাকে, এই সিকোয়েন্সগুলো থাকে, তার উপর ভিত্তি করে একটা গাইড ট্রি, মানে ওই যে ইউপিজিএমএ ট্রিটা ক্রিয়েট করে। এই ট্রিটা ক্রিয়েট করে, তারপর এই ট্রি থেকে তাদেরকে দুইটা গ্রুপে ভাগ করা হয়। তারপর এই দুইটা গ্রুপের সিকোয়েন্সগুলোকে অ্যালাইন করা হয়, তারপর এই দুইটা সিকোয়েন্সের অ্যালাইনমেন্টে তারপর আবার মার্চ করা হয় ডাইনামিক প্রোগ্রামিং অ্যালাইনমেন্টের উপর ভিত্তি করে। তারপর এই অ্যালাইনমেন্ট, এখানে যে আমি যে অ্যালাইনমেন্ট পাইছি, এই অ্যালাইনমেন্টের উপর ভিত্তি করে আবার ট্রি ক্রিয়েট করা হয়। এইভাবেই কাজ করে। থার্ড মেথড হচ্ছে মাল্টিপল সিকোয়েন্সিয়াল অ্যালাইনমেন্টের থার্ড মেথড হচ্ছে ব্লক বেসড অ্যালাইনমেন্ট। ব্লক বেসড অ্যালাইনমেন্ট হচ্ছে প্রোগ্রেসিভ আর ইটারেটিভ অ্যালাইনমেন্ট, যেগুলো যেমন গ্লোবাল অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করে, কিন্তু ব্লক বেসড অ্যালাইনমেন্ট হচ্ছে
ব্লক বেসড অ্যালাইনমেন্ট হচ্ছে লোকাল অ্যালাইনমেন্ট অ্যাপ্রোচ নিয়ে কাজ করে, যাতে অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করে। রিজিওনাল সিমিলারিটিস করে, ডাইভারজেন্ট সিকোয়েন্সের মধ্যে রিজিওনাল সিমিলারিটিস বের করার জন্য লোকাল অ্যালাইনমেন্ট অ্যাপ্রোচ ইউজ করে। তো ব্লক বেসড অ্যালাইনমেন্টের স্ট্র্যাটেজি হচ্ছে ফোকাসেস অন আনগ্যাপড ব্লকস শেয়ার বাই অল সিকোয়েন্সেস, মানে প্রত্যেকটা সিকোয়েন্সের মধ্যে যেই পোর্শনের মধ্যে সবচেয়ে বেশি মিল থাকে ওই পোর্শনটা নিয়ে এসে ক্লাস করে। আর এখানে কি করা হয়, রেসিডিউ টু রেসিডিউ কম্পারিজন না করে ব্লক টু ব্লক কম্পারিজন করে। আর যে সকল পোর্শনটা মিলে না, মানে আনঅ্যালাইন থাকে, তাকে যেমন আছে তেমনই রেখে দেওয়া হয়, মানে কোনো চেঞ্জ করা হয় না আর কি ওই স্থানে। এবং ব্লক বেসড লোকাল অ্যালাইনমেন্টের একটা একটা এক্সাম্পল হচ্ছে ডায়ালাইন টু হচ্ছে প্রথমে লোকাল অ্যালাইনমেন্ট করে, লোকাল সিমিলারিটিস বের করে কীভাবে উইদাউট গ্যাপ পেনাল্টিস অ্যাপ্লাই করে, মানে গ্যাপ পেনাল্টিস অ্যাপ্লাই না করে লোকাল সিমিলারিটিস করে বের করে আর কি। তারপর ওই সিকোয়েন্সটাকে স্মলার সেগমেন্টে ভাগ করে, যত স্মলার সেগমেন্টে ভাগ করে, তারপর ওই সেগমেন্টগুলোর মধ্যে অল পসিবল পেয়ারওয়াইজ অ্যালাইনমেন্ট করে, যতগুলো পেয়ারওয়াইজ সিকোয়েন্স ক্রিয়েট করা যায় ততগুলোর মধ্যে পেয়ারওয়াইজ অ্যালাইনমেন্ট করে। তারপর এর মধ্য থেকে হাই স্কোরিং সেগমেন্ট পেয়ার বের করা হয়। তারপর যে সকল সিকোয়েন্সের মধ্যে কোনো মিল থাকে না, লিভস দ্য সিকোয়েন্স রিজন উইদাউট ব্লকস আনঅ্যালাইন্ড, মানে যে সকল সিকোয়েন্সের কোনো মিল থাকে না ওই সকল ব্লককে যেমন আছে তেমনই রাখা হয়। এটাতে স্ট্রেংথ হচ্ছে ডাইভারজেন্ট সিকোয়েন্স, মানে খুব কম মিল আছে এমন সিকোয়েন্সের লোকাল সিমিলারিটিস বের করার ক্ষেত্রে খুবই ইফেক্টিভলি কাজ করে। সেকেন্ড সেকেন্ড একটা উদাহরণ হচ্ছে ব্ল্যাক ব্লক বেসড মেথডের একটা সেকেন্ড হচ্ছে ম্যাচ বক্স। এ হচ্ছে কি, কনজার্ভ ব্লকস প্রথমে একটা সিকোয়েন্স থেকে সংরক্ষিত রিজিয়ন থেকে বের করা হয়। তারপরে এর মধ্যে সিমিলারিটিস বের করে যত একটা সিমিলারিটিস বের করে, তারপর ওই সিমিলারিটিসটাকে আনঅ্যালাইন, যদি সিমিলারিটিস না সেম পদ্ধতি, মানে যদি সিমিলারিটি থাকলো তো তাহলে তাকে অ্যালাইন করা হচ্ছে, যদি সিমিলারিটিস না থাকুক ওই ব্লকটাকে আনঅ্যালাইন করে রাখে। আর এর জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে ম্যাচ বক্সের মধ্যে ইনপুট যে সিকোয়েন্সটা থাকে তার 5টা ফরম্যাটে থাকতে হয়, মানে টেক্সট ফরম্যাটে থাকতে হয়। আর আমরা যে রেজাল্টটা পাবো, যে মানে অ্যালাইনমেন্টটা পাবো, তাকে ইমেল অনুযায়ী আর কি রিটার্ন করা হয়।